নমস্কার, আমি ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায়। আজকে আলোচনা করব সেটা হলো মলদ্বার থেকে রক্ত পড়া। বিভিন্ন কারণে হতে পারে। এটা খুব কমন যে কারণটা আমাদের প্রথমে মাথায় আসে সেটা হলো পাইলস বা অর্শ। এছাড়াও ফিশার থেকে অথবা ফিস্চুলা সেখান থেকেও আমাদের কিন্তু ব্লিডিং হতে পারে। এটাকে ঠিক কী কারণে ব্লাড আসছে সেটা কিন্তু সঠিকভাবে জানার জন্য আমাদের ওটা প্রক্টোস্কোপ দিয়ে দেখা বা লোকাল খালি চোখে কিছুটা দেখা, সেখান থেকে আমরা বুঝতে পারি যে ওয়েদার ইট ইজ ডিউ টু পাইলস অর ফিশার অর ফিস্চুলা। এবারে পাইলসটা কি, বিষয়টা কি? পাইলসের ক্ষেত্রে যে আমাদের মলদ্বারের অর্থাৎ রেকটাম এবং অ্যানাল রিজিয়নে একদম পায়ু মুখের যে ভেনাস সিস্টেম থাকে, যে ওয়াল থাকে ভেনাস ওয়াল, সেখানকার ওয়ালে খুব বেশি প্রেশার পড়ার জন্য তার ওয়ালটা রাপচার করে যায় এবং করে গিয়ে সেখান থেকে ব্লিডিং হতে থাকে। এই ব্লিডিংটা কিন্তু যথেষ্ট বেশিরভাগ সময় দেখা যায় যে হয়তো কয়েকদিন থাকে, 4-5 দিন থাকে বা 7 দিন থাকে, তারপরে কিছু কিছু ক্ষেত্রে নিজে থেকেই বন্ধ হয়ে যায়, অথবা তারপরেও যদি হতে থাকে ব্লিডিং, তখন কিন্তু অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া দরকার হতে পারে। এটা আমি আজকে যেটা প্রথমেই বলবো যে কী কী কারণে এগুলো হতে পারে ব্লিডিংটা। তার মধ্যে প্রধান কারণ হলো কনস্টিপেশন। দীর্ঘদিন ধরে যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের হতে পারে। এমনকি দীর্ঘদিন ধরে যদি আমাশায় ভোগেন বা ডিসেন্ট্রি বা ডায়রিয়াতে ভোগেন দীর্ঘদিন ধরে, সেক্ষেত্রেও কিন্তু ব্লিডিং হতে পারে দীর্ঘদিন ধরে প্রেশার দিয়ে পায়খানা করার জন্য। যারা খুব দম চেপে দম বন্ধ করে পায়খানার জন্য প্রেশার দেন, তাদের ক্ষেত্রে হতে পারে পাইলসের প্রবলেম। এছাড়াও দেখা যায় যাদের জেনেটিক প্রবলেমের হিসেবে গণ্য করা হয়, ফ্যামিলিতে যদি কারোর থাকে বংশ রক্তের সম্পর্ক, তাদের পরে নেক্সট জেনারেশনে আসতে পারে। আবার ফিজিওলজিক্যালি দেখা যায় কখনো যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তাদের অ্যাবডোমিনাল ওয়ালের প্রেশার বাড়ার জন্য এবং কিছু হরমোনাল চেঞ্জেসের জন্য যে অ্যানাল রিজিয়নের যে ভেইনস রয়েছে সেখানকার ভেইনটা পাতলা হয়ে যায় এবং পাতলা হয়ে গিয়ে সেখানে প্রেশারের ফলে রক্ত আসে। অর্থাৎ প্রেগনেন্সিতেও কিন্তু এটা একটা কমন ফ্যাক্টর, অনেক সময় দেখা যায় রক্ত আসে মলদ্বার থেকে। এগুলো হলে পরে তার সাথে কি হয়, মলদ্বারটা ফুলে যায় এবং জ্বালা যন্ত্রণা থাকে, ভীষণ কষ্টকর হয়। কি করবেন সেই সময়? কারোর ক্ষেত্রে দেখা যায় যে গরম দিলে আরাম পান এবং কেউ কিন্তু ঠান্ডাতেও আরাম পান। যদি মলদ্বারটা অতিরিক্ত ফুলে যায়, গোল হয়ে ফুলে গেছে ভীষণভাবে, সেক্ষেত্রে একটু আইস প্যাক দেওয়া যেতে পারে প্রথম অবস্থায়, যদি অবশ্যই পেশেন্ট যদি আরাম পান। আর তা না হলে অনেক ক্ষেত্রেই গরম জল দিয়ে অর্থাৎ সিজ বাথ করলে পেশেন্ট ভালোবাসেন সেই গরমটা, সেটা দিলেও কিন্তু অনেক সময় ব্যথা জ্বালা যন্ত্রণাগুলো আরাম পাওয়া যায়। এছাড়া যেটা করতে হবে, লো ফাইবারযুক্ত খাবার খেতে হবে। যারা খান লো ফাইবার খাবার তাদের ক্ষেত্রে এগুলো বেশি হয় পাইলস। সুতরাং আপনাকে যেগুলো হাই ফাইবার রয়েছে সেই সমস্ত খাবার বেশি খেতে হবে, অর্থাৎ তেল ঝাল মশলা খাবার অ্যাভয়েড করে আপনাকে গ্রিন ভেজিটেবলসের মধ্যে ঢুকতে হবে। সবুজ শাকসবজি বেশি করে খাওয়া, পাকা ফল যেগুলো হয় সেগুলো খাওয়া। কাঁচা ফল খাবেন না, কাঁচা ফলে কনস্টিপেশন আসে। এছাড়া আর কি করবেন না, জায়গাটাকে ক্লিন রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। যদি খুব জ্বালা যন্ত্রণা ব্যথা থাকে তাহলে পরে এটা পাতলা টিস্যু দিয়ে গরম জলে ভিজিয়ে সেটাকে দিয়ে মলদ্বারটাকে আস্তে করে মোছা। এটা দিনে 2-3 বার করা যেতে পারে, বা সিজ বাথ নিলে পরে সারাদিনে এরকম 2-3 বার করা যেতে পারে। প্রয়োজনে মেডিসিন যদি দরকার হয় তো মেডিসিন খেতে হবে তাকে অবশ্যই। সেটা যেহেতু আমি হোমিওপ্যাথিক প্র্যাকটিস করি সেই কারণে আমি কয়েকটা মেডিসিনের নাম বলছি। এই মেডিসিনগুলো সিঙ্গেল মেডিসিন অ্যাট এ টাইম দেওয়া যেতে পারে। সেটা তার মধ্যে অ্যাসকিউলাসিড 200 অথবা হ্যামামেলিস 200, হ্যামামেলিস মাদার সঙ্গে দেওয়া যেতে পারে, অথবা নাইট্রিক অ্যাসিড খুব ভালো মেডিসিন কাজ করে, সালফার খুব ভালো কাজ করে। খুব জ্বালা যন্ত্রণা যদি বেশি হয় সেখানে মিউরেটিক অ্যাসিড কাজ করে ভালো। এছাড়া পিওনিয়া বলে একটা মেডিসিন আছে, সেটা দেওয়া যেতে পারে। কিন্তু মেডিসিন সিলেকশনটা কখনো আপনারা নিজেরা করবেন না, আমার মতে অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন খাবেন এবং সেটা কতদিন খেতে হবে ডাক্তারবাবু বলে দেবেন যে কীভাবে খেলে আপনাদের এটা মোর বেনিফিশিয়াল হবে আপনাদের পক্ষে। আশা করি ভিডিওটা ভালো লাগলো আপনাদের। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ।